ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি কেন। তবে শুনুন, আমি মাত্র 3 দিন হলো নতুন চাকরি পেয়েছি। আর আজকে আমার নতুন বসের আগমন ঘটবে, আর পুরাতন বসের অবসর। নতুন বস আসায় তাড়াতাড়ি অফিসে যাচ্ছি। আমার পরিচয় দেওয়া হয়নি। আমি নুরুল হাসান সোহান। বাবা আলামিন গ্রামের একজন ছোট্ট ব্যবসায়ী, আর মা আমিনা আক্তার বাড়ির গৃহিণী প্লাস স্কুল শিক্ষিকা। খুব তাড়াতাড়ি অফিসে এসে শুনতে পেলাম এখন নতুন বস আসেনি। আমি সত্যি তো নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করছি। আমি প্রিন্স সোনিয়া, বাবা মায়ের ছোট্ট রাজকন্যা। তাই আদর করে সবাই আমাকে প্রিন্স বলেই ডাকে। বাবা নিজের ব্যবসা থাকা সত্ত্বেও আমি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছি। তাই আমি বাবা মায়ের কথার বিরুদ্ধে গিয়ে চাকরি করছি। আমি অফিসে পৌঁছাবার পর একের পর এক স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিল। কিন্তু আমি আমার পিএকে দেখতে না পেয়ে ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, আমার পিএ কই? ও তো সকাল সকাল চলে এসছে। আমি আমার কেবিনে গিয়ে বসতেছি। আপনি তাড়াতাড়ি ওনাকে পাঠিয়ে দিবেন। আপনারা হয়তো বুঝতে পারেননি, আমার এমডি পদে চাকরি হয়েছে। কারণ আমার বসের মানে কোম্পানির মালিকের বিদেশে অনেক দামি দামি কোম্পানি থাকায় তিনি এখান থেকে অবসর নেবেন আর আমাকে তার পদে রেখে চলে যাবেন। 6 মাস পর পর এসে হিসাব মিলিয়ে সব কিছু বুঝে নিয়ে যাবে আমার কাছ থেকে। তাই আমি ফাইলে কাজ করছি ঠিক সেই সময় যে এলো, আমি তাকে দেখে পুরোই চমকে উঠলাম। কারণ যে এসেছে সে আর কেউ না, আমার ছেড়ে যাওয়া এক্স পিএফ। আমি কিছু বলতে যাব ঠিক সেই সময়, তুই এখানে কি করিস? আমাকে সম্মান দিয়ে কথা বল, আমি তোর বস। বস মাই ফুড। এই যে এখানে 5টা ফাইল আছে, বিকেলের মধ্যে শেষ করে জমা দিয়ে যাবেন। আমি কোনো কথা না বলে ফাইলগুলো নিয়ে ডেস্কে বসে কাজ করছি। ঠিক সেই সময় পিয়ন এসে বললো ম্যাডাম নাকি ডাকতেছে। তাই আমি ক্যাবিনে চলে এলাম। ক্যাবিনে ঢুকতেই সোনিয়া। আই এম সরি, প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি ক্ষমা পাবার যোগ্য না? ম্যাম, আপনি কী বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি আপনাকে ক্ষমা বা করবো কিসের জন্য? দেখো, আমি এখন কিন্তু তোমাকে ভালোবাসি। আমার ছোট্ট একটা ভুলে তুমি আমাকে এমনভাবে শাস্তি দিতে পারো না। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। দেখুন, আমি সব ভুলে গেছি। পুরোনো স্মৃতি আপনিও ভুলে যান। আমি তোমাকে বিকেলে 5টা পর্যন্ত সময় দিলাম, এরপরও তুমি যদি উত্তরটা না হয় তাহলে তাহলে কিছুই নয়। তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সোনিয়ার মুখ থেকে কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলতেই সোনিয়া। কথাটা যেন মাথায় থাকে। আমি হাইওয়ের ধারে একটা ধাবায় ওয়েট করব। আমি ঠিকানাটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কোনো কথা না বলে চলে আসি ওখান থেকে। ঠিক 4:50 বাজে। আমি এখন বসে বসে চিন্তা করতেছি আমি যাব কি যাব না। আমি সানিয়াকে খুব ভালোভাবেই চিনি। ও যেরকম চায় সেরকম না হলে রাগের মাথায় কিছুটা করে বসে। আমি শুধু চিন্তা করতেছি ও যদি আবার কিছুটা করে বসে, তাই আর না ভেবে হাইওয়ের ধাওয়ার দিকে রওনা দিলাম। এসে দেখি আগে থেকে ও আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়াতেই, এতক্ষণ সময় লাগে আসতে? আমি কখন থেকে অপেক্ষা করে আছি। আমার উত্তরটা আমি এক্ষুনি চাই। আমি তোমাকে ভালো। অমনি কথা শেষ না করতেই সোনিয়া, আমি আইসক্রিম নিতে চলে এলাম। আমি জানতাম তুমি আমাকে এখনো ভালোবাসো। তাই দেরি না করে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। রাস্তার ওই পাশে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে আসো। কিন্তু জানাই তো হয়নি কি আইসক্রিম নিয়ে যাব। তাই আমি সোনিয়াকে ডাক দিয়ে বলি, সোনিয়া কি আইসক্রিম নিয়ে যাব? ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আনলেই হবে। কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। তাই আমি বলি, আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি এখানে চলে এসো। আমি ওকে কথাটা বলে ভাবতে থাকি আমি কি ওকে এখন ওকে ভালোবাসি। হয়তো আমি এখন সানিয়াকে ভালোবাসি। নইলে আমি ওর কথা কেন শুনে এখানে আসতে যাব? ও এখানে আসা মাত্র আমি ওকে ভালোবাসি কথাটা বলে দেবো। হঠাৎ অনেক চেঁচামেচি আওয়াজ শুনতে পেয়ে আমি পিছনে তাকিয়ে দেখি সোনিয়া রাস্তায় পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে সোনিয়াকে কোলে নিয়ে বলতে থাকি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও, চোখ খুলে থাকো আমার দিকে। এসব বলতে বলতে কাছে হসপিটাল থাকায় দৌড়ে হসপিটালে নিয়ে আসি। আমি ওকে হসপিটালে নিয়ে আসতে ডক্টর সোনিয়াকে ওটিতে নিয়ে যাই। আমি সোনিয়ার বাসায় ফোন দিয়ে সোনিয়ার বাবা মাকে রেসিডেন্সিয়াল হসপিটালে আসতে বলি। আমি শুধু ভাবছি আজ কী থেকে কী হয়ে গেল। আমি যদি আজ অফিসে ওকে ভালোবাসি কথাটা বলে দিতাম, তাহলে তো আজ কিছুই হতো না। আপনাদের বলা হয়নি আগের কথা। চলুন ঘুরে আসি
আজ থেকে 3 বছর আগে। আমি বাসা থেকে ভার্সিটিতে যাবো ঠিক সেই সময় মনে হলো আজ বাজার শেষ। আমি আর আমার বন্ধু দুজনে মিলে 2 ইউনিটের বাসায় ভাড়া থাকি। আমি বাজার করি একদিন, আর একদিন রান্না করি, আর ও একদিন রান্না করে একদিন বাজার করে। আজ আমার বাজার করার দিন দিয়ে ভার্সিটি থেকে আসার সময় বাজারে যাই বাজার করতে। হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমি পিছনে থেকে দেখি একটা মেয়ে আমার কলার ধরে আছে। আমি খুব রাগী কণ্ঠে বললাম, এই মেয়ে, আপনি আমার কলার ধরছেন কেন? সরি 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 সরি, আমি ভুলে গুলিয়ে ফেলেছি। আমি আপনাকে অন্য একজনের সাথে গুলিয়ে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে বুঝতে পেরে, এই মশাই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বলার মুহূর্তে হারিয়ে ফেলেছি। আমি মেয়েটাকে দেখি ক্রাশ খেয়েছি। সহজ সরল মানুষ আমি, তাই দেরি না করে বলে দিলাম, সরি কি আছে, আর হামড়ামড়ি দিত। তুমি আমাকে তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর চান তো এখান থেকে। নম্বর না দিলে আমি যাবো না, আর আমি তোমাকে ক্ষমাও করবো না। ছেলেটার কথা শুনে রাগে গজগজ করতে করতে বলি, তুই আমাকে চিনিস আমি কে? আপনি আমার হবু বউ। কি? হবু বউ মানে কি? কি বলতে চাস কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ বলেই 2 গালে হাত দিয়ে ঢেকে ফেললাম। এই গালে দিয়ে রেখেছিস কেন? আমার গালে খুব ব্যথা। কেন, রাস্তায় কি কোনো মেয়েকে প্রপোজ করতে গিয়ে থাপ্পড় খেয়েছিস? না মানে, আমার গাল থাপ্পড় খাওয়ার আগেই ব্যথা পাচ্ছে। চা, তোকে মারবো না। সত্যি, আমি তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুই আমাকে চিনিস না, জানিস না, তুই আমাকে বিশ্বাস করলি কেন? আমি যে প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর যাকে ভালোবাসবো তাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? আমি সোনিয়া, এইবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ও, তার মানে তুমি আমার 1 বছরের বড়। তাতে কি হয়েছে? আমি তাও তোমাকে ভালোবাসি, আর ভালোবেসেই যাব। যাই হোক না কেন, ছেলেটাকে দেখতে খুব ভালো বলেই মনে হচ্ছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি কি? না হলে ওকে কিছুই বললাম না কেন? আর কেউ হলে মেরে তক্তা বানিয়ে দিতাম। কিছু বললেন? কই কিছু না তো। আচ্ছা, তুই কোন কলেজে পড়িস? আমি আশিক মাহমুদ কলেজে পড়ি। ও তাই, আমিও ওই কলেজেই পড়ি। আচ্ছা, আপনি কথার উত্তর দিলেন না কিন্তু। সেটা না হয় কাল কলেজে এলেই টের পাবি। নাম্বারটা তো দিয়ে যাও। তোল 019363। রাতে কথা হবে। সোনিয়াকে বিদায় দিয়ে বাজার করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রাত 9টা বাজে। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, ফোন দেবো নাকি দেবো না। ছেলেটা তো ভীষণ পাছির হাড্ডি। ফোন দেওয়ার কথা বলে নাম্বার নিল, কিন্তু ফোনই দিল না। এই, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি নাকি? নইলে আমি ওর ফোনের অপেক্ষায় বসে আছি কেন? ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই একটা ছেলের কণ্ঠে বলে, কেমন আছো? ভালো? কে? এই যা, আমাকে চিনতে পারলেন না? আমি তোমার হবু বয়ফ্রেন্ড। কি? এখনো চিনতে পারলেন না? আমি সোহান। ও তুই? তা বল, কি বলবি? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি বলেছি না কাল কলেজে এই বিষয়ে কথা বলবো। আমি আর সোনিয়া বেশ কিছুক্ষণ এভাবে গল্প করি রাত 12টা পর্যন্ত। এই রে, রাত 12টা বাজে, এখন ঘুমা, নইলে কাল কলেজে যেতে দেরি হবে। আমি সোনিয়াকে আবার আই লাভ ইউ বললাম, বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ রবিবার, কলেজে ছোট্ট একটা ফাংশন আছে, তাই একটু সেজে কলেজে গেলাম। গিয়ে দেখি সুহান আমার জন্যে আগে থেকেই চলে এসেছে, হাতে একটা লাল গোলাপ। আমি সুহানের কাছে যেতেই আমি চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বলি, সোনিয়া আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি কাল রাতে কথা বলতে বলতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। তাই দেরি না করে ও হাতের গোলাপটি হাতে নিয়ে বলতে থাকি, আই লাভ ইউ টু। আমি আর সোনিয়া দুজনে মিলে পার্কে চলে আসি। অনেকক্ষণ গল্প করে দুজনে বাড়িতে চলে আসি। খুব হাসি খুশি ছিল আমাদের জীবন, কিন্তু হঠাৎ 2 বছর পর উদয় হলো এক ঝামেলার। হঠাৎ এক মেয়ে বাসের মাঝে ইপটিজিংয়ের শিকার হয়, আর আমি ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসি। আমি জানতাম না ও আমাদের কলেজে পড়ে। ওকে বাঁচিয়ে রেখে চলে আসি ওখান থেকে। কলেজে বসে আছি। সোনিয়া পাস করেছে, কিন্তু আমার সাথে দেখা করতে এখনও কলেজে আসে। তাই আমি বসে আছি। ঠিক সেই সময় মেয়েটি আমার কাছে এসে বলল, ভাইয়া, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, কারণ আপনি তার আগেই ওখান থেকে চলে আসেন। ঠিক আছে,
এইটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। তুমি যাও, তোমার আর ভয় নেই, আর কেউ ডিস্টার্বও করবে না তোমাকে। হঠাৎ মেয়েটা আমার কাছে বসে বলতো, ভাইয়া আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হুম, আমার একটা রাজকুমারের মতো দেখতে হবু বউ আছে। কে সেই ভাগ্যবান মেয়ে? আমি তার মতো হব, যাতে আপনার মতো কাউকে জীবনসাথী হিসেবে পাই। আমার থেকেও ভালোভাবে দোয়া রইল। আর তুমি যেতে পারো। আমাকে আর তোমাকে এভাবে একসাথে দেখলে খারাপ কিছু ভাবতে পারে আমার পাগলিটা। হঠাৎ পিছনে তাকে দেখি সোনিয়া আমার দিকে রাগের দৃশ্যে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে বলি, ওই যে আমার মিষ্টি বউ। আপু, তুমি একে ভালোবাসো? ভাইয়া, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আমি মিথ্যা বলি না, আমি সোনিয়াকেই ভালোবাসি। তাই নাকি? কে আপনি? ও আমাকে ছেড়ে সে কিনা আমার ছোট খালাতো বোনের সাথে আমার আড়ালে এই সব করে বেড়াচ্ছে। সোনিয়া, তুমি কিন্তু আমাকে ভালোবাসো, আর তুমি এসব কি বলছো? যাক, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ তুমি এসব বলো না। ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় মেরে বলি, তুই আমাকে ভুলে যা, আর আমি তো তোর মুখ দেখতে চাই না। তুমি আমাকে এই কথা বলতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসনি কোনোদিন, তাই না? আমি আর একটা থাপ্পড় মারতে গিয়ে কেন জানি থেমে গেলাম। তুই আমার সামনে আর কোনো দিন আসবি না। আমি তোর মতো একটা খারাপ চরিত্রহীন ছেলেকে ভালোবেসে ভুল করেছিলাম। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোমার পায়ে পড়ি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে ভুল বোঝো না, প্লিজ বিশ্বাস করো। তুই আর তোকে বিশ্বাস আমি করতে পারবো না। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু বলার মতো ছিলাম না সেদিন, কারণ আমি সেদিন আমার রাজকন্যাকে হারিয়েছিলাম। অনেকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমার প্রাণের প্রিয় বন্ধুর জন্য বেঁচে যাই সেদিন। ও আমাকে অনেক বুঝিয়ে সেই ডিপ্রেশন থেকে উঠিয়ে নিয়ে আসে। আমি চলে যাই ঢাকা, সেখান থেকে পড়া শেষ করে এখন একটা চাকরি পেয়েছি, সেটাই করছি। আর আপনারা তো সব শুনলেনই। এবার গল্পে ফেরা যাক। সোনিয়ার অপারেশন শেষ হলে ডক্টর সোনিয়াকে ওটি থেকে বেড দিয়েছে। আমি ডক্টরকে বললাম, বিশেষ কি কোনো সমস্যা হয়েছে? ও কিছু না, শুধু স্মৃতিটা হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ তার মাথায় অনেকটা চোট পেয়েছে, তাই শুধু আল্লাহকে ডাকুন। যত টাকা লাগে আমি দেবো, প্লিজ ডক্টর, আবার জানবিকে যে করে হোক ভালো করে দিন। আমি কিছুই আর করতে পারবো না। হঠাৎ কেউ এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তুমি কি সোহান? হ্যাঁ বাবা, আমি সোহান। সরি বাবা বলে ফেললাম। সমস্যা নেই, আমি সোনিয়া সুস্থ হলে তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। বাবা মা? মা আমি কোথায়? সোনিয়ার কাছে গিয়ে বসলাম, বসে বললাম, সোনিয়া আমাকে চিনতে পারছো? না, কে আপনি? আর এখানে কি করছেন? তুমি মনে করার চেষ্টা করো প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ একটু একটু চেষ্টা করো, প্লিজ একটু মনে করার চেষ্টা করো। আমি হাওয়া করে কাঁদতে থাকি। চলে যান আমার চোখের সামনে থেকে। ঠিক, আমি তোমার জীবনে থাকলে তুমি শুধু কষ্টই পাও। আমি আর তোমার জন্য এই জীবন রাখবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে যেই উঠতে যাবো ঠিক সেই সময়। আপনি কে? আর কই যান বলে যান না প্লিজ। আমাকে না হয় না চিনলে, তবে জেনে রাখো আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। কথাটা বলতেই টাস টাস। তুই আমাকে ছেড়ে আবার চলে যাওয়ার কথা বলছিস? আর কোনোদিন যদি বলেছিস আমি নিজেই মরে যাব। আমি সোনিয়ার মুখে হাত দিয়ে বলি, তোমার মরণ হওয়ার আগে যেন আমার মরণ হয়। এই, আর কাঁদতে হবে না। এই দেখো, আমি শুধু তোমার, আর তোমারই আছি, তোমারই থাকবো। তাহলে তোমার স্মৃতিশক্তি হারায়নি? কেন? আমার স্মৃতিশক্তি হারাতে যাব কেন? আমি তো শুধু মজা করেছি। আমি ইচ্ছে করে ডাক্তারকে দিয়ে এই কথা বলিয়েছি, যাতে তুমি বুঝতে পারো ভালোবাসার মানুষকে হারাতে কতটা কষ্ট হয়। আমি সেদিন তোমাকে ভুল বুঝতে পেরে রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, তাই তুমি আমাকে ছেড়ে শহর থেকেই চলে এলে। একবার কষ্ট হলো না তোমার? তুমি একটিবারের জন্যে আমার কাছে গিয়েছিলে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি সেই দিনের কথা এখনো ভুলিনি। তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? আমি তারপর নীলার কাছ থেকে সবটা শুনে নিজের ভুল বুঝতে পারি। তুমি আমাকে তাই বলে একা রেখে পালিয়ে যাবে? সরি, আমি সবচেয়ে বেশি ভুল করেছি, তাই আম সরি। আমি সরি। এরপর বাবা মা আসলে আমি বলি, বাবা মা তোমরা দুজনে ভালো করে শোনো, আমি আজ আর কিছুক্ষণের মধ্যে বিয়ে করতে চাই। কিন্তু
এক্ষুনি তো সম্ভব না, কারণ আমার বাবা মা গ্রামে থাকেন, তাদের আস্তে আস্তে একদিন লাগবে। আমি কিছুই জানি না তুই আমাকে বিয়ে করবি কি না। বিয়ের তো একটু প্রস্তুতি আছে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে, সব জোগাড়যন্ত্র করতে হবে, তাই 10 দিন পর বিয়ে হবে। না, আজকেই বিয়ে হবে, 10 দিন পর বড় করে আয়োজন করা হবে। তুমি আর একটু সুস্থ হয়ে নাও, তারপর না হয় হোক। আজ তুই আমাকে বিয়ে করলেই আমি সুস্থ হয়ে যাব। তুই হবি আমার ঔষধ, যার মাধ্যমে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমি আর কোনো কথা পারি না, বাবা মাকে ফোন দিয়ে বিয়ের কথা বলতে তারাও রাজি। তাই আর দেরি না করে ডেকে ফেললাম কাজী। হসপিটালে আমাদের বিয়ে সম্পন্ন হলো। পরদিন সানিয়াকে রিলিজ দিল। আমি ওকে ওদের বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে সেটা আর করা সম্ভব হলো না। আমি ওকে আমার ফ্ল্যাটে নিয়ে নিলাম। বাসায় রান্না করা ছিল না, কিছুই রান্না করা ছিল না, তাই আমি রান্না করলাম। রান্না করে সোনিয়াকে খাইয়ে দিলাম, আর আমাকে সানিয়া খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো ঠিক সেই সময়। এই, ঘুমিয়ে পড়লে যে আমাকে আদর করবে না? মুয়া! গালে একটা চুমু দিয়ে বলি, ঘুমাও। যখন তুমি পুরোপুরি সুস্থ হবে তখন তোমাকে আদর করব। তাহলে আমাকে বিয়ে করছিস কেন? যাকে ভালোবাসি তাকে জীবনসঙ্গিনী বানাবো, তাই। যাকে জীবন সঙ্গিনী বানায় তাকে মনে হয় কেউ আদর করে না, তাই না? শুধু কষ্ট দেয়। এ আমার উপর রাগ করে আছো? এ বাবু, তুই আমাকে ভালোই বাসিস না, তাই না? এবার কিন্তু আমি রাগ করব। তাই নাকি আমার কলিজার পাখিটা? এই, তুমি আমাকে সবসময় তুই করে বলবে, হ্যাঁ? যখন কেউ না থাকবে, আর সবার সামনে তুমি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। তুই এক্ষুনি আমাকে আদর করবি, নইলে আমি চলে যাব। এ আমার মনে পাখিটা, তুমি কই যাবে? ঠিক আছে, আমি তোমাকে আদর করব, কিন্তু অল্প, ঠিক আছে? না, আমার অনেক অনেক আদর চাই। না, তাহলে আমি নেই। তুই আমাকে ভালোই বাসিস না। দেখো, সামনে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই এখন যদি তুমি আমার সাথে সব করে ফেলো তাহলে তো আমার বাসরাতের স্বপ্নটা শেষ হয়ে যাবে। তাই এই কয়েকদিন অল্প আদর হবে, ওইগুলো হবে না, কেমন? ঠিক আছে, তাহলে তুমি এই কয়দিন না হয়ে আমাকে অল্প ভালোবাসো, কিন্তু এরপর অল্প ভালোবাসলে কিন্তু খবর আছে। বলেই আমি সুহানের ঠোঁটজোড়া নিজের দখলে করে নিলাম। এ কি, আপনারা এখনো আছেন? এখন তো আমাদের একটু সময় দিন। ভালো থাক ভালোবাসা, এভাবেই এভাবেই যেন চলতে পারি একসাথে অফুরন্তকাল। দোয়া করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন নতুন গল্পের জন্য। আসসালামু আলাইকুম। আজ ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলাম। উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আমি তার হাত ধরে উপরে তুলতেই ঠাস ঠাস করে দুটো চর মেরে বলল, চোখে দেখতে পারিস না বেয়াদব? আমি ইচ্ছে করে করিনি আপু, সরি, আমার ভুল হয়েছে। ইচ্ছে করে ধাক্কা মেরে সাধু সাধের নাটক করা হচ্ছে? কে তুই, কি ভাবিস আমি কিছু বুঝি না? তোকে যেন আমার সামনে আর কোনোদিন না দেখি। কোনো কথা না বলেই চুলগুলো থেকে তাড়াতাড়ি চলে আসে। আজ প্রথম দিন হয়, সব ক্লাস করলাম, আরও অনেকগুলো বন্ধুও পাতালাম। আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি আকাশ, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মস্ত বড় এক ব্যবসায়ী, মা গৃহিণী, আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। ভার্সিটি গেট দিয়ে বের হওয়ার সময় সকালে ওই মেয়েটা কয়েকজন মেয়ের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে চলে যাব ঠিক সেই সময়। এই ছেলে, শোন, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কে আছে? জি আপু, ডাকছেন কেন? একটু তাড়াতাড়ি বলুন, আমার বাড়িতে অনেক কাজ হচ্ছে। আমি তোর কোন জন্মের আপু লাগি? আপনি তো আমার সিনিয়র, তাহলে আপনাকে আমি আপু বলবো না তো কি বলবো? ঠিক আছে, যা। আর কোনো মেয়ের সঙ্গে যেন তোকে কোনোদিন না দেখি। ঠিক আছে বলেই বাড়িতে চলে আসি। যাই হোক, ছেলেটাকে দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক কিউট। দেখলেই ক্রাশ খেতে ইচ্ছে হয়, কিন্তু আমি ওকে কিভাবে বলি? ও তো আমার ছোট। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, পরিচয়টাই তো দেওয়া হয়নি। ঘুমোতে ঘুমোতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি রিয়ামণি, এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। বাবা একজন ডাক্তার আর মা গৃহিণী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর কলেজের দিকে চলে আসি। কলেজে ঢুকতে দেখি সেদিনই সেই মেয়েটি নীল রঙের একটি শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে আছে। দেখতে পুরোই নায়িকাদের মতো লাগছে।
তার রূপের কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি দেখেই তো আমার এই অবস্থা। সিনিয়র না হলে আমি এখনই গিয়ে প্রপোজ করে দিতাম, নিজের করে নিতাম। আমি তার পাশ দিয়ে হেঁটে যেতেই সিনিয়রদের সম্মান করতে জানিস না নাকি? আচ্ছা যাই হোক, তোর নামটা কি? আহ, আমার নাম আকাশ। আমার নাম জানতে চাইবে না? আমি একটু ভাব নিয়ে বললাম, আমি আপনার নাম দিয়ে কি করব? আমার নাম তোকে জানতে হবে। আমার নাম রিয়া। আচ্ছা বল, আমাকে দেখতে আজ কেমন লাগছে? শেওড়া গাছের পেতনির মতো লাগছে বলেই এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। তোকে তো আজ আমি ছাড়বো না। ক্লাস শেষ করে গেট দিয়ে বের হয়ে যাব সেই সময়। ওই দাঁড়া বলতেছি, তুই আমাকে সকালে কি বলেছিলি? কই কিছু না তো। কি বলেছিলে আমি শুনিনি। তুই কি ভাবিস আমাকে আমি কানে শুনতে পাই না? আপনি যে কানে শুনতে পান না আমি আগে জানতাম না তো। তুই কি বললি? কথাটা শেষ করার আগেই আমি দৌড়ে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে মাকে বলি, মা খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পড়ালেখার পর শুয়ে পড়লাম। শুয়ে আছি, রাত 10টা বাজে, কিন্তু এখনো ঘুম ধরছে না। শুধু ভেবেই যাচ্ছি সেই মেয়েটার কথা। ও সরি, তার তো একটা নাম আছে, নাম হচ্ছে রিয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারি না। দাঁড়া বলছি। আমি ভাবলাম ওর সাথে একটু ভালো ব্যবহার করব, কিন্তু ওর কথাবার্তা শুনে আমার তো মাথাটা গরম হয়ে যায়। কিভাবে ওকে পটাবো, এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সকাল থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে কলেজের দিকে চলে আসি। আকাশ আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আজ আমি ওকে ভালোবাসি কথাটা বলেই ফেলবো। কলেজে এসে দেখি রিয়া খুব সুন্দর করে সেজে এসেছে আজও। তাই তার দিক থেকে আর চোখ ফেরাতেই পাচ্ছি না। হঠাৎ সে আমার সামনে এসে বলল, চল আজ ঘুরতে যাব, কোনো ক্লাস করব না। যা একটা রিক্সা ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, বলে একটা রিক্সা নিয়ে আসি। রিক্সায় ওঠার পর বললাম, আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামের চৌরাস্তায়। ওখানে গিয়ে কি করব? তুই একটু চুপ থাকতে পারিস না? আর ওইভাবে ওইদিকে চেপে বসেছিস কেন? পড়ে যাবি তো। এদিকে চেপে বস। আমি একটু চেপেই বসলাম। বসে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, তুই যাবি কি না? আমি যাব। বসে থাক। নদীর পাড়ে রিক্সা থামাতেই আমি বললাম, এখানে কেন? আমার মনটা খুব খারাপ থাকলে আমি এখানে আসি, আর আমার মনটা ভালো হয়ে যায়। তোমার মনটা আজকে খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তোকে বলতে হবে কেন? আর তুই বুঝিস না? তার মানে তুমি আমাকে বন্ধু বলে ভাবো না? হুম, আমি তোমাকে বন্ধু হিসেবে মানি, কিন্তু তুমি তাও বুঝবে না, কারণ তুমি বুঝতেই চাইবে না। কি এমন কথা আছে যা আমি বুঝবো না? আমাকে বলা যায় না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই একটা পা এগিয়ে দেখা, তোর পা কেটে নদীর জলে ভাসিয়ে দেব। তাহলে তুমি আমার উপর রাগ করে আছো, তাই তোমার মন ভালো না? এই তো বুঝতে পেরেছিস। তুমি আমার উপর কেন রাগ করে আছো? আমি কি অপরাধ করেছি? সকালের ওই মেয়েটাকে, কোন মেয়েটা? আমার সাথে ফাজলামো করা হচ্ছে? ওই মেয়েটা, যে মেয়েটা তোর হাত ধরে বসেছিল। তুমি ভুল দেখেছো। ও আমার হাত ধরে নয়, আমার পাশে বসেছিল। ও আমার নতুন বান্ধবী, সাথী। আমি না বলেছি আমাদের বন্ধুত্ব হওয়ার সময় তুই কোনো মেয়ে বন্ধু রাখতে পারবি না? তাহলে কেন ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করলি? তাতে আপনার কি সমস্যা? আমি কার সাথে বন্ধুত্ব করবো না করব আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বললাম, তুই কেন বুঝতে পারিস না? তুমি আমাকে মারলে, আর আমি কি বুঝবো? আমি বুঝেছি তুমি আমাকে বন্ধু মনে করো না। আসলে আমি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি না। কথাগুলো বলে চলে আসলাম। বাসায় বসে ভাবছি, আমি যাকে ভালোবাসি সে কথাটা যদি আমাকে বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। চটা মারা আমার উচিত হয়নি। আসলে কি করব, আমি যে ওর পাশে ওর ছায়াকেও দেখতে পারি না। আর এসব দেখে তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আর আমার মাথা গরম হয়ে গেলে কি হয় আমি নিজেও কিছুক্ষণ বুঝতে পারি না। আমি আর দেরি করব না, কালকে গিয়ে ওকে প্রপোজ করব, আর আমাদের ভালোবাসার কথাটা ওকে বলে দেব।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করার পর কলেজে চলে আসি। এসে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসছে, হাতে একটা গোলাপ ফুল। দেখতে খুব সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে প্রেম করতে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর কতবার পড়বো। রিয়ার সামনে দিয়ে যেতেই ও আমাকে বলল, ওই, আমাকে তোর কেমন লাগে? আমাকে কি তুই পছন্দ করিস? ভালোবাসি না মানে ভালো লাগে। তুই কি বললি? আমাকে তুই ভালোবাসিস? না মানে, না মানে, মানে কি তুই এক্ষুনি কি বললি? না না কিছু না। আমাকে তোর কেমন লাগে? ভালো। ভালোবাসিস আমায়? না, মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সত্যিই তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে সত্যিই ভালোবাসি। তাহলে ফুল নিয়ে এসে তুমি আমাকে প্রপোজ করো। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার। তুমি আমার জন্য সৃষ্টি হয়েছো, আর তুমি শুধুই আমার। কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না কখনো। যাবে না আমাকে ভুলে। আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। এই হাত কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি কখনো যাব না অন্যের ঘরে। কখনো যদি যেতে হয় অন্যের ঘরে, যদি যেতে হয়, যাবো তা শুধু লাশ হয়ে। তুমি শুধু ধরো আমার হাতটা, হয়ে যাব শুধু তোমারই। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কথাটা শেষ করার আগেই আমি ওকে দু হাতে জড়িয়ে ধরে কিস করে বলে, তুমি শুধু আমার, আর কারো না। এভাবে প্রতিদিন কলেজের পর নদীর পাড়ে ঘুরতে যেতাম, আর অল্প কিছু ভালোবাসার মিষ্টি খেয়ে আসতাম। এভাবে প্রায় 2 বছর কেটে যায় আমাদের এই সুখের জীবন। দেখতে দেখতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে যায়। আমি চাকরি খুঁজতেছি। অনার্স তৃতীয় বছরে পড়ছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন একটা ডাকছে। পেছনে তাকিয়ে দেখি রোহিণী আপু ডাকছে। কিরে, তোকে কখন থেকে ডাকছি। যাই হোক, এই নে মিষ্টি খা। হঠাৎ করে মিষ্টি খাবো কেন? আমি পুলিশের চাকরি পেয়েছি। ও, তাহলে একটা কেন? আমি আরো বেশি মিষ্টি খাবো। রোহিণী আপুর সাথে আরো কিছুক্ষণ গল্প করি। গল্প শেষ হওয়ার পর পেছনে করে তাকিয়ে দেখি রিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। রোহিণী, তুই এখানে কি করিস? তুমি আমাকে ভুল বুঝছো। আমি সব বুঝে গেছি। তুই আমাকে ঠকিয়েছিস। রিয়া, আমার কথাটা শোনো। আমার কথাটা তো শোনো। রিয়া, রিয়া। আমি বাড়িতে চলে আসি আর দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। আমি আজ কত খুশি ছিলাম, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। আমি সবার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। কলেজের সেরা ভালোবাসার জুটির কথা বললে আমাদের কথা বলতো সবাই, আর তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো না? হ্যাঁ। আমি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে এলাম। যে আমাকে নিজের হাতে ভালোবাসা শেখালো, আজ সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমি আমার মায়ের নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার মায়ের নম্বরও ব্লক করে দেয়। আমি আমার মায়ের নাম্বার দিয়ে এসএমএস দিয়ে বলি খালের পাড়ে আসতে। আমি প- পরে আমি পরের দিন খালের পাড়ে অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর আকাশ এলো। এতদিনের ভালোবাসা তুমি আমাকে এই চিনলে? আসলে রোহিণী আমার খালাতো বোন, আর ও চাকরি পেয়েছে। ও আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল, আর তুমি আমাকে ভুল বুঝলে। এই তুমি আমাকে চিনেছো। আমি কাল বিকালে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। এই বলে একটা চিঠি ওর হাতে দিয়ে আমি চলে আসলাম। কথাগুলো বলে ও আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। আমার কথা শুনেও কি করব? আমার কথা শুনেও কি করবে? ও তো আমাকে ভালোই বাসে না। এসব কথা বলতে বলতে আর ওকে গালি দিতে দিতে বাসায় চলে আসলাম। খুব কষ্টে চোখের কোণায় পানি জমে গিয়েছে, যা আটকে রাখলাম। আজ বিকাল 4টায় আমার ফ্লাইট। আমি চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। দেখতে দেখতে বিকেলে চলে আসলো, কিন্তু রিয়া আমার কোনো খোঁজ নিল না। আমি খুব কষ্ট হলেও এই দেশ ছেড়ে চলে গেলাম 3 বছরের জন্য। মনের ভিতরে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে বুকটা খালি হয়ে যাচ্ছে। আর পুরনো কথাগুলো মনে পড়ছে। মনে পড়ছে সেই দিনগুলির কথা, যখন আমরা দুজন একে অপরকে বুঝতাম, একে অপরের কষ্ট ভাগাভাগি করে নিতাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠি খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল। চিঠিতে লেখা, আমি তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমার কাছে থাকার সময় তুমি সেটা বুঝতে পারোনি।
আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে সারা শহর খুঁজলেও আমাকে আর পাবে না। ভালো থেকো। আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমার জীবনে তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবেও না, শুধু তুমি ছাড়া। এটি তোমার জীবনে থাকা এক অভাগা। বিদেশে আসার পর কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই দেশে ছুটে যাই, ফিরে যাই। কিছুই ভালো লাগছে না। কিছুটা পড়ার পরও আমার বিশ্বাস হচ্ছিল না ওর কথা। পরের দিন কিছু কেনার জন্য মার্কেটে যাই। মার্কেটে গিয়ে দেখি রোহিণী মার্কেট করছে। রোহিণী স্কুল লাইফের বন্ধু। ও আমার সাথে পুলিশের চাকরি পেয়েছে। আমরা একসাথে কাজ করি। আমি ওকে গিয়ে বললাম, আকাশের সাথে তোর কিসের সম্পর্ক? আকাশ আমার খালাতো ভাই, তুই ওকে চিনলি কি করে? তুই সত্যি কথা বলছিস? মিথ্যে কথা বলছিস না তো? এই দেখ, বাবার বাবা মার সাথে আমাদের ফ্যামিলি ফটো। আমি ফটোটা দেখে চমকে উঠলাম। চমকে ওঠার সাথে রোহিণী আমাকে বলে, তুই ওকে চিনিস? তুই এরকম করছিস কেন? আমি আকাশকে ভালোবাসি। আর সেদিন তোদের দুজনকে এভাবে দেখে আমি আকাশকে ভুল বুঝেছিলাম। এখন আমার আকাশকে তুই যে করেই হোক ফিরিয়ে দে। তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিশ্বাস করতে পারবি না। তুই কিভাবে ভাবলি আমি আবিরকে ছেড়ে আকাশকে ভালোবাসবো? রাবিরকে আমি সামনের মাসে বিয়ে করছি, তুই জানিস না? আমার ভুল হয়েছে। এখন আমি কি করলে আকাশকে আবার ফিরে পাবো? দোস্ত, তুই যে করেই হোক আমাকে আর আকাশকে এক করে দে। আমি কেন? তুই ঠিক করবি। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। তাহলে তুই আকাশের মায়ের কাছে আমার আর আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে যা। আজ এইসব পাকা কথা শেষ করব। ও বিদেশ থেকে এলে সাথে সাথে ওকে বিয়ে করে নেব। হঠাৎ মা ফোন দিয়ে বলল, দেশে ফিরে আসার পর তোর বিয়ে ঠিক হয়েছে। তুই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে দেশে ফিরে আসিস বাবা। মা আমি বিয়ে করবো না, তোমার ইচ্ছা হলে তুমি বিয়ে করে নাও। এই কথা বলে ঠাস করে ফোনটা কেটে দিই। আস্তে আস্তে দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। আজ দেশে ফিরছি। মনটা ভালো থাকলেও একটা কথা মনে হওয়াতেই আবার খারাপ হয়ে গেল। যেই মনে হলো বাড়িতে যাওয়ার পর আমার বিয়ে, সেই মনটা ভেঙে চুরমার হয়ে গেল। মন খারাপ করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে রিয়ার খবর নিলাম। রিয়ার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে ওর বিয়ে। আমি ভাবলাম ও বিয়ে করতে পারে, আমি কেন বিয়ে করতে পারবো না? আমি মাকে গিয়ে বলি, দেরি নয়, আজ বিয়ে করব। কিন্তু তুই না বিয়ে করতে রাজি ছিলি না? কিন্তু এখন তো রাজি। আজই আর এক্ষুনি আমি বিয়ে করব। যে করে হোক আজকে আমি বিয়ে করবই করব। আমার পছন্দ করা প্রার্থীকে আর আমি আর কি আমি বিয়ে করব? হ্যাঁ। কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে গেল। আমি ভাবলাম কয়েকদিন পর মেয়েটাকে ডিভোর্স দিতেই বিদেশ চলে যাব। তাই দেরি না করে বন্ধুর বাড়িতে চলে আসি। বন্ধুর বাড়িতে আসার পর মা অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ফোন রিসিভ করিনি। কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ নয়, নারী পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গাড়িতে ওঠালো। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম মেয়েটি আর কেউ নয়, রিয়া। আমি শুধু বলে যাচ্ছি, আপনি আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন? আর কেন ধরে নিয়ে যাচ্ছেন? আমি কি অপরাধ করেছি? কিন্তু ও কিছুই বলছে না। কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে গাড়ি চলে এলো। ও আমাকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে আমার রুমে চলে আসে। আর আমাকে রুমে আটকে রাখে, অন্য রুমে চলে যায়। শুধু ভাবছি ও ওখানে কি করছে, আর ও পুলিশ হলো কখন? কিছুক্ষণ পর রিয়া বউ সাজে আমার রুমে চলে আসে। আমি যেই ওকে সালাম করতে যাব ঠিক সেই সময় আপনি আপনি এখানে কি করছেন? আমার বউ কোথায়? আর আমি এই বিয়ে মানি না। আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তার সাথে সংসার করতে পারবো না। ডাকুন তাকে। এই তো আমি তোমার সামনেই আছি। আমি তোমার বিয়ে করা বউ। কি বলছেন কি? আর কে আপনি? এই রুমে কি করেন? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে তুমি মাফ করে দিতে পারবে না? আমি আপনাকে মাফ কেন করব? কি করেছেন আপনি? আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছেন কি এসব? আর আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? মা, মা, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার বউ কোথায়? এই মেয়েটাই আমার রুমে কি করছে? তোর বউ আমার ঘরে থাক। বদ ছেলে, যা তো এখান থেকে। রুমে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার পা ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে মাপ চাইতে থাকে। আমাকে তুমি মাফ করে দাও, নইলে আমি মরেও শান্তি পাবো। কথাটা শুনে গেলে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলি, তাহলে আমার কি হবে? হ্যাঁ, আজ আমি তোমাকে তোমার দেওয়া 5টা কিসের জবাব
কথাটা শুনে গেলে ঠাস ঠাস দুটো চর মেরে বলি, তাহলে আমার কি হবে? আজ আমি তোমাকে তোমার দেয়া 5515টি কিসের জবাব দেবো। কথাটা শেষ করার আগেই রিয়া আমাকে দু হাতে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে, আর আমিও ওটাকে সাড়া দিই। কিছুক্ষণ পর হারিয়ে যাই সুখের রাজ্যে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।